আচ্ছা, আমাদের সবারই তো কিছু না কিছু অদ্ভুত অভ্যাস বা ভয় থাকে, তাই না? থাকেই তো। হয়তো কেউ বারবার চেক করে যে দরজাটা লক করেছে কিনা, অথবা ধরুন মাকড়সা দেখলেই আঁতকে ওঠে। ঠিক। কিন্তু কখনো কি মনে হয়েছে কেন একজন মানুষ হঠাৎ করে মৃত্যু চিন্তায় এমনভাবে আতঙ্কিত হয়ে পড়ে যে তার জীবনটাই প্রায় থেমে যায়? অথবা কেন কেউ নিজের চুল ছিঁড়তে শুরু করে আর চাইলেও সেটা থামাতে পারে না? একদম। মানুষের মনের ভেতরের এই যে জটিল লুকোনো প্রোগ্রামিং, এটাই আজ আমাদের আলোচনার বিষয়। আর এই প্রোগ্রামিংয়ের কোডবুক হিসেবে আমাদের হাতে আছে একটা অসাধারণ বই, অধ্যাপক MU আহমেদের লেখা কেস হিস্ট্রি। বইটা প্রথম বেরিয়েছিল 1980 সালে। হ্যাঁ, আর এর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা কোনো বিদেশি তত্ত্বের শুষ্ক অনুবাদ না। বইটা আমাদের দেশের প্রেক্ষাপটে লেখা। 70 দশকের বাংলাদেশের কিছু বাস্তব মানুষের মনের ভেতরের টানাপোড়েনের গল্প। ঠিক। আর আজ আমাদের উদ্দেশ্য কিন্তু ঠিক একাডেমিক বিশ্লেষণ নয়। না, একদমই না। বরং এই কেস স্টাডিগুলোর গভীরে ডুব দিয়ে আমরা বোঝার চেষ্টা করব আমাদের আবেগ, ভয়, এই আচরণগুলো এগুলো কিভাবে তৈরি হয়। বিশেষ করে বইটার একটা বড় অংশ জুড়ে যে হীনমন্যতা বা ইনফিরিয়রিটি কমপ্লেক্সের কথা বলা আছে, সেটাও নিয়ে কথা বলবো। এখানেই বইটা অনন্য হয়ে উঠেছে। লেখক তার ভূমিকাতেই বলেছেন এটা শুধু মনোবিজ্ঞানের ছাত্র বা মানসিক রোগীদের জন্য নয়। উনি চেয়েছেন সাধারণ পাঠক, এমনকি সাহিত্যিকরাও যেন মানুষের চরিত্রের ভেতরের এই জটিল স্তরগুলো বুঝতে পারেন। বইটা পড়ার পর মানুষের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গিটাই যেন একটু বদলে যায়। ভূমিকা পড়েই আসলে বোঝা যায় যে এটা কোনো সাধারণ বই না। চলুন সরাসরি একটা কেসে চলে যাই, যেটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। কোনটা? শিরোনাম মৃত্যুভীতি। হ্যাঁ। একজন রোগী MSc পরীক্ষার আগে থেকে প্রচণ্ড হার্ট ফেলিওরের ভয়ে ভুগছেন। বাইরে থেকে দেখলে মনে হবে এটা তো অনেকেরই থাকে, পরীক্ষার আগে অ্যাংজাইটি হয়। হ্যাঁ, স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু এর পেছনের কারণটা একেবারেই অন্যরকম। এখানেই তো আমাদের মন সবচেয়ে বড় কৌশলটা করে। বই থেকে আমরা জানতে পারি এই রোগীর ভয়ের আসল উৎস তার শৈশবে। শৈশবে? হ্যাঁ, উনি ছোটবেলা থেকে দেখতেন তার বাবা মায়ের মধ্যে ভয়াবহ ঝগড়া হতো, আর তার বাবা প্রায়ই রেগে গিয়ে আত্মহত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। ও ভাবুন তো, একটা ছোট্ট ছেলে, সে তখন বাবাকে বাঁচানোর জন্য যে কি তীব্র ভয় আর অস্থিরতার মধ্যে থাকত, সেই অনুভূতিটাই তার অবচেতন মনে গেঁথে যায়। দাঁড়ান, তার মানে বাবাকে হারানোর ভয়টাকেই তার মন নিজের মৃত্যুর ভয় হিসেবে চালিয়ে দিচ্ছে। এটা তো একটা অবিশ্বাস্য রূপান্তর। হ্যাঁ, মন ঠিক এইভাবেই পুরনো ভয়কে একটা নতুন প্যাকেজে আমাদের সামনে হাজির করে। মনোবিজ্ঞানে একে ট্রান্সফারেন্স বা স্থানান্তর বলা হয়। ট্রান্সফারেন্স। কিন্তু বিষয়টা এখানেই শেষ না। এর সাথে যোগ হয়েছিল তার ধর্মীয় বিশ্বাস নিয়ে এক গভীর দ্বন্দ্ব। সেটা কি রকম? তার মনে হতো, আচ্ছা, আল্লাহ যদি থাকেন তাহলে তো আমার মৃত্যুর দিন ঠিক করাই আছে, তাহলে ভয় পেয়ে কি লাভ? ঠিক। পরক্ষণেই আবার সন্দেহ জাগত, আচ্ছা, আল্লাহ বলে যদি কেউ না থাকেন। এই দুটো চিন্তা তার উদ্বেগ আর মৃত্যু ভয়কে একটা চক্রের মতো বাড়িয়েই চলেছিল। তার মানে একটা ভয় আরেকটা ভয়কে আমন্ত্রণ জানাচ্ছিল। আচ্ছা, ভয় তো না হয় রূপ বদলালো, কিন্তু কি হয় যখন শোকের মতো একটা গভীর অনুভূতি হাসির মতো তার সম্পূর্ণ বিপরীত একটা রূপে প্রকাশ পায়? হ্যাঁ, এটাই আমাদের পরের কেসটার মূল রহস্য, অট্টহাসি। এই কেসটা আসলেই অদ্ভুত। এটা আরও জটিল এবং সত্যি বলতে হৃদয় বেদারক একটি কেস। একজন মহিলা স্বামীর সাথে বিদেশে থাকতেন, কিন্তু কোনো কারণ ছাড়াই বিকট শব্দে হাসতে শুরু করতেন। কারণ ছাড়াই? হ্যাঁ, এমনকি কোনো দুঃখের খবরেও তার হাসি পেত, যা তাকে সবার কাছে একটা অস্বস্তিকর চরিত্র করে তুলেছিল। কিন্তু কেন? হাসার তো একটা কারণ থাকবে। কারণটা ছিল, কিন্তু সেটা ছিল হাসির ঠিক উল্টো। বিয়ের 1 বছর পর তার একমাত্র শিশু সন্তান হাসপাতালে মারা যায়। ওহ না! এই চরম শোক এতটাই তীব্র ছিল যে তার মন সেটা সরাসরি গ্রহণ করতে পারছিল না। এটা একটা মনস্তাত্ত্বিক প্রতিরক্ষা ব্যবস্থা, একটা ডিফেন্স মেকানিজম আর কি, নিজেকে বাঁচানোর জন্য। একদম। তার অবচেতন মন সেই অসহনীয় কষ্ট থেকে নিজেকে বাঁচাতে হাসির একটা দেয়াল তৈরি করে নিয়েছিল। তার মানে তার হাসিটা ছিল আসলে নীরব কান্নারই একটা প্রকাশ। তার মানে যখন কষ্টটা এতটাই বেশি যে কান্নাও তাকে প্রকাশ করতে পারে না, তখন মন এমন অদ্ভুত পথ বেছে নেয়। এটা ভাবতেই কেমন লাগছে। আমরা তো বাইরে থেকে দেখে মানুষটাকে হয়তো পাগলই ভাবতাম। ঠিক তাই। ফ্রয়েডীয় তত্ত্বেও এমন আচরণের ব্যাখ্যা পাওয়া যায়।
যেখানে আমাদের ভেতরে চাপা পড়া তীব্র আবেগ বা যন্ত্রণা তার বিপরীতধর্মী আচরণের মাধ্যমে বেরিয়ে আসে। এক্ষেত্রে চরম দুঃখ হাসির মুখোশ পরে বেরিয়ে আসছিল। আমরা দেখলাম আবেগ কিভাবে রূপ বদলায়। এবার এমন কিছু কেসের দিকে তাকানো যাক যেখানে ভেতরের দ্বন্দ্বগুলো অদ্ভুত অভ্যাস বা ফোবিয়ার জন্ম দেয়। আচ্ছা, যেমন চুল ছেঁড়া বাতিকের কেসটি। একজন অবিবাহিতা তরুণী যিনি নিজের চুল ছেঁড়ার অভ্যাস কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। তিনি নিজেই লেখককে বলেছিলেন জীবনটাকে একটা বোঝা মনে হয়। এই আচরণ, যাকে ট্রিকোটিলোমেনিয়া বলা হয়, এটা তীব্র মানসিক চাপের একটা শারীরিক প্রকাশ। শারীরিক প্রকাশ? হ্যাঁ, ভাবুন, যখন ভেতরের কষ্ট, হতাশা বা রাগ প্রকাশ করার কোনো উপায় থাকে না, তখন সেই অবদমিত শক্তিটা শরীরকে আক্রমণ করে। চুল ছেঁড়াটা ছিল তার ভেতরের অস্থিরতা আর অসহায়ত্বের একটা লক্ষণ। মানে মনের কথা শরীর দিয়ে বলা? ঠিক। যেহেতু তিনি তার মনের কথা কাউকে বলতে পারছিলেন না, তার শরীর সেই না বলা কথাগুলো বলছিল। এটা বোঝা গেল, কিন্তু পরের কেসটা, মানে আমি যখন পড়ছিলাম আমি কিছুক্ষণ কথাই বলতে পারিনি। শিরোনাম ব্যর্থ প্রেম। হ্যাঁ, ওই কেসটা। একজন তরুণীর সাপের প্রতি প্রচণ্ড ভয় বা ফোবিয়া তৈরি হয়েছে, কিন্তু প্রেম আর সাপের ভয়, এই দুটো জিনিসের মধ্যে মন কিভাবে সংযোগ তৈরি করল? এখানে এই অবচেতন মনের কার্যকলাপ সবচেয়ে স্পষ্টভাবে বোঝা যায়। দেখুন, মেয়েটির জীবনে সত্যি সত্যি একটা সাপের ঘটনা ছিল। ওহ, ছিল? হ্যাঁ, ছিল, কিন্তু সেটা ছিল কেবল একটা ট্রিগার। তার আসল মানসিক আঘাত ছিল একটা ব্যর্থ প্রেমের সম্পর্ক, যেখানে সে প্রতারিত হয়েছিল। আচ্ছা। সেই বিশ্বাসঘাতকতার অনুভূতি, সেই মানসিক যন্ত্রণা তার মনে একটা বিষের মতো ছড়িয়ে পড়েছিল। দাঁড়ান দাঁড়ান, তার মানে কি এটা অনেকটা এমন যে বসের উপর প্রচণ্ড রাগ হলো, কিন্তু সেই রাগটা প্রকাশ করার উপায় নেই, তাই বাসায় ফিরে নিরীহ পোষা বিড়ালটার ওপর ঝাড়া হলো, কারণ বিড়ালটা একটা সহজ টার্গেট। একেবারে নিখুঁত উপমা। মনও ঠিক এইভাবেই কাজ করে। প্রেমের আঘাতের মতো একটা জটিল আর বিমূর্ত বিষয় নিয়ে সরাসরি মোকাবেলা করার চেয়ে সাপের মতো একটা বাস্তব ও নির্দিষ্ট ভয়ের ওপর সেই সব উদ্বেগ আর যন্ত্রণা চাপিয়ে দেওয়া মনের জন্য অনেক সহজ। বাহ। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ডিসপ্লেসড অ্যাংজাইটি, মানে স্থানান্তরিত উদ্বেগ। তার মানে তার সাপের ভয়টা আসলে ছিল প্রতারণার ভয়, বিশ্বাসের বিষের ভয়। একদম। তার মানে আমাদের অনেক ভয় বা ফোবিয়ার পেছনে হয়তো সম্পূর্ণ অন্য কোনো গল্প লুকিয়ে থাকে। থাকতেই পারে। এতক্ষণ যে কেসগুলো নিয়ে কথা বললাম, সেগুলোর গভীরে কিন্তু একটা সাধারণ অনুভূতি বারবার ফিরে আসছে। কি সেটা? এক ধরনের অসহায়ত্ব, অক্ষমতা বা নিজেকে ছোট ভাবার বোধ। আর বইটির মূল কেন্দ্রবিন্দুও কিন্তু এই হীনমন্যতা বা ইনফিরিয়রিটি কমপ্লেক্স। ঠিক ধরেছেন। আর এই ধারণাটা বোঝার জন্য বইয়ের একটা কেস অসাধারণ। একজন রোগীর অদ্ভুত সব আচরণ। হ্যাঁ, ওই কেসটা। যেমন উনি হাঁটার সময় ডান পা ও বাম পা গুনে গুনে 4 বার ফেলতেন। হ্যাঁ, আর হাঁটার সময় অনবরত আল্লাহ আল্লাহ জিকির করতেন। আর তার মনে সবসময় একটা তীব্র ভয় কাজ করত, তিনি হয়তো পাগল হয়ে যাবেন। এই অদ্ভুত আচার-আচরণগুলো কেন? গুনে গুনে হাঁটা বা সারাক্ষণ জিকির করা, এগুলো তো কোনো স্বাভাবিক আচরণ না। মনোবিজ্ঞানী আলফ্রেড অ্যাডলারের তত্ত্ব দিয়ে লেখক এটা ব্যাখ্যা করেছেন। অ্যাডলারের মূল ধারণাটা খুব সহজ। আমরা সবাই জীবনে কখনো না কখনো নিজেদের দুর্বল বা ছোট মেহসুস করি। এটা স্বাভাবিক। একে বলে হীনতাবোধ। আচ্ছা, হীনতাবোধ। কিন্তু যখন এই অনুভূতিটা আমাদের অবচেতন মনে স্থায়ীভাবে গেঁথে যায় এবং আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন তাকে বলে হীনমন্যতা বা ইনফিরিয়রিটি কমপ্লেক্স। এই রোগীর অদ্ভুত আচরণগুলো ছিল আসলে তার গভীর হীনমন্যতাকে ঢাকার জন্য এক ধরনের ক্ষতিপূরণ বা কম্পেনসেশন। ক্ষতিপূরণ? হ্যাঁ, বারবার পা গুনে হাঁটা বা জিকির করা, এগুলো আসলে নিয়ন্ত্রণের একটা নকল অনুভূতি তৈরি করার চেষ্টা, কারণ তিনি মনে মনে নিজেকে খুব অসহায় ও নিয়ন্ত্রণহীন ভাবতেন। কিন্তু একটা প্রশ্ন জাগছে, শৈশবের একটা সামান্য ঘটনা, মানে বন্ধুদের সাথে মজা করে মৃত সঞ্জীবিনী সুরা নামে একটা টনিক খাওয়া, হ্যাঁ, সেটা কিভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মনে পাগল হয়ে যাওয়ার এত গভীর ভয় তৈরি করতে পারে? এটা কি একটু বাড়াবাড়ি মনে হচ্ছে না? বাইরে থেকে দেখলে বাড়াবাড়ি মনে হতেই পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে একটা শিশুর মন একজন প্রাপ্তবয়স্কের মতো করে কোনো ঘটনাকে প্রসেস করতে পারে না। ঠিক। সেই টনিক খাওয়ার পর তার যে শারীরিক অস্বস্তি হয়েছিল, সেই মুহূর্তে তার মনে হয়েছিল সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, সে পাগল হয়ে যাচ্ছে।
সেই তীব্র ভয়টা তার অবচেতন মনের গভীরে তালাবদ্ধ হয়ে গিয়েছিল। আর সে তালাটা বারবার খুলছিল। একদম। প্রাপ্তবয়স্ক জীবনে যখনই সে মানসিক চাপের মুখে পড়েছে, সেই পুরনো তালাবদ্ধ ভয়টা বেরিয়ে এসে তাকে তাড়া করেছে। তাহলে এই যে গভীর হীনমন্যতা, এর উৎসগুলো কি হতে পারে? বইটা এই বিষয়ে কি বলছে? বই অনুযায়ী এর কারণ মূলত 3 ধরনের হতে পারে। প্রথমত জন্মগত, যেমন শারীরিক দুর্বলতা বা কোনো ত্রুটি। আচ্ছা। দ্বিতীয়ত পরিবেশগত ও সামাজিক, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেমন বাবা মায়ের অবহেলা, অতিরিক্ত শাসন, লিঙ্গ বৈষম্য বা এমন শিক্ষা ব্যবস্থা যা শুধু ব্যর্থতার অনুভূতি দেয়। আর তৃতীয় কারণ হল অবচেতন প্রেরণা, যা আমাদের অজান্তেই কাজ করে। পরিবেশগত কারণের কি কোনো জোরালো উদাহরণ আছে বইটিতে? এর সেরা উদাহরণ হল অবহেলিত সন্তান কেসটি। হ্যাঁ, পড়েছি। সেখানে একজন যুবক তার শৈশবে বাবার স্নেহ থেকে পুরোপুরি বঞ্চিত হয়েছিলেন। তার বাবা মনে করতেন ছেলেদের বেশি আদর দিলে তারা নষ্ট হয়ে যায়। একটা খুব প্রচলিত ধারণা। আর অন্যদিকে মা ছিলেন প্রচণ্ড কঠোর এবং শাসন করতেন। এই স্নেহহীন এবং বৈষম্যমূলক পরিবেশে বড় হতে হতে তার মধ্যে সমাজ এবং নিয়মের বিরুদ্ধে একটা তীব্র ক্ষোভ এবং বিদ্রোহ তৈরি হয়। আর সেটাই তার প্রাপ্তবয়স্ক জীবনের আচরণকে নিয়ন্ত্রণ করছিল। ঠিক তাই। তার প্রাপ্তবয়স্ক জীবনের অস্থিরতা আর আগ্রাসী আচরণের পেছনে ছিল শৈশবের এই না পাওয়া ভালোবাসা আর অবিচারের অনুভূতি। তাহলে সবকিছু মিলিয়ে যা দাঁড়াচ্ছে, কেস হিস্ট্রি বইটি আসলে একটা আয়নার মতো। আয়না। হ্যাঁ, এটা আমাদের দেখাচ্ছে যে আমাদের বর্তমানের অনেক ভয়, উদ্বেগ বা অদ্ভুত আচরণের শিকড় লুকিয়ে আছে আমাদের অতীতে, বিশেষ করে শৈশবের অপূর্ণ চাহিদা বা ভুলে যাওয়া আঘাতের মধ্যে। ঠিক। আমাদের মন আর শরীর যে কতটা গভীরভাবে সংযুক্ত, এই কেসগুলো বারবার সেটাই মনে করিয়ে দেয়। একেবারে ঠিক। এবং আমাদের এটাও মনে রাখতে হবে, 1980 সালের বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানসিক স্বাস্থ্য নিয়ে এত খোলামেলাভাবে কথা বলা, এটা একটা অত্যন্ত সাহসিক পদক্ষেপ ছিল। অবশ্যই, তখন তো এসব বিষয় নিয়ে কথা বলাই একরকম ট্যাবু ছিল। একদম। এই বইটি দেখায় যে মনস্তাত্ত্বিক সমস্যাগুলোর মূলনীতিগুলো হয়তো পৃথিবীর সব মানুষের জন্য একই, কিন্তু তার প্রকাশভঙ্গিটা নির্ভর করে আমাদের সমাজ, সংস্কৃতি আর ব্যক্তিগত অভিজ্ঞতার উপর। পুরো আলোচনাটা শোনার পর একটা ভাবনা মাথায় আসছে। বলুন। লেখক তো শুধু বিশেষজ্ঞ বা রোগীদের জন্য এই বই লেখেননি, তিনি সাহিত্যিকদেরও পড়তে বলেছেন, যাতে তারা মানুষের চরিত্রের গভীরতা বুঝতে পারে। ঠিক। এখান থেকেই প্রশ্নটা জাগে, এই ধরনের বাস্তব মনস্তাত্ত্বিক কেস স্টাডি পড়ার পর আমাদের গল্প পড়া বা সিনেমা দেখার অভিজ্ঞতাটা কি বদলে যেতে পারে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা যখন কোনো সিনেমা বা উপন্যাসে কোনো খলনায়ক বা অদ্ভুত চরিত্রকে দেখি, তখন কি তাদের আচরণের পেছনের মনস্তাত্ত্বিক কারণগুলো নিয়ে আমরা এখন থেকে একটু ভিন্নভাবে ভাবব?